তারপরে বেশ কিছুদিন পরে সেই ভদ্রমহিলার স্বামী এবং ভদ্রমহিলা এসে আমার কাছে একটি শাড়ি নিয়ে মিষ্টি নিয়ে আমার বাড়িতে এলো। যে তখন ওনার স্বামী বলল, নমস্কার, আবার আমি পাপিয়া। আজ আপনাদের সাথে পরিচিত করাতে নিয়ে এসেছি আমাদের একজন ভীষণ গুণী মানুষের সাথে। আমার পাশেই উনি বসে রয়েছেন, শ্রীমতী ঝর্ণা বাড়ুই। আসুন ওনার সাথে আমরা পরিচয় করি। নমস্কার, আমি ঝর্ণা বাড়ুই। আপনি একজন বাচিক শিল্পী, তো আপনি তাছাড়া আর কি কি করেন, কোন কোন কাজের সাথে যুক্ত? আমি তাছাড়া অনাথ ছেলে মেয়েদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের ডিগনিটি বলে একটি সংস্থা আছে, যেখানে অনেক বৃদ্ধ এবং বৃদ্ধারা আছেন। আবার নবদিগন্ত আশ্রম বলে একটি আশ্রম আছে, সেখানেও অনেক বৃদ্ধ বৃদ্ধারা আছে, অনাথ ছেলে মেয়েরা আছে। তাদের আমি আবৃত্তি শেখাই, তাদের আমি আনন্দ দিই। আর সমাজের এখানে ওখানে কারোরই কিছু অসুবিধা হলে বা বিপদে পড়লে আমি ছুটে যাই, একদম পারি না নিজেকে আটকে রাখতে। সেই আপনার হাজবেন্ড কি করেন আপনার সাথে, মানে পূর্ণদমে আছেন? হ্যাঁ, একদম। আজকে আমার হাজবেন্ড এবং আমার ছেলে আছে বলেই মানে আমি এতটা মানে এগোতে পারি। আমার হাজবেন্ড কলকাতা দূরদর্শনের ইঞ্জিনিয়ার, আর আমার ছেলে SSKM পিজি হাসপাতালের ডক্টর, এমডি করছে। ও এখন সিসিউতে আছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে। তাই ও ভীষণ এই সংস্কৃতি মনা একজন মানুষ, এবং ছোট্ট থেকে ও আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। মানে ও পড়াশোনা করতো, তার মধ্যেও কিন্তু আমাকে বলতো, মা তুমি তোমার দিকটা এগিয়ে যাও, তোমার জগতে তুমি এগিয়ে যাও। তাই আমিও আবৃত্তি করতাম, কবিতা মুখস্থ করতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তাম। আর তার মধ্যে ও সেই ডাক্তারিতে চান্স পাওয়ার জন্যে চেষ্টা করে যেত। মার ছেলে মিলে আমরা সারা রাত, ও পড়তো ডাক্তারি আর আমি পড়তাম কবিতা, এইভাবে চলতো। আপনার বাপের বাড়ি কোথায়, মানে বাবার বাড়ি, আপনার মানে নিজস্ব বাড়ি? আমার বাপের বাড়ি পর্ণশ্রীতে, বেহালা পর্ণশ্রীতে। তাই কাছাকাছি তাহলে বিয়ে হচ্ছে। এবার ওখান থেকে আমাদের তো মানে মেয়েদের যেটা হয় একদম শিকড় উপরে আনার মতন, সেটা সেইখান থেকে এখানে আসার পর আপনার কিছু ডিফারেন্স মনে হয়েছে যে আমি একটা আলাদা জীবন যাপন করছি বা কিছু এরকম? হ্যাঁ, সেটা তো অবশ্যই মনে হয়েছে। মানে খুব ছোট্ট বয়সে আমার বিয়ে হয়ে যায়, মাত্র 17 বছর বয়সে আমার বিয়ে হয়। তারপরে আমি হাজবেন্ডের সাথে চলে যাই শিলং, এবং শিলং মানে নর্থ ইস্টটা পুরোটাই ঘুরি। তা তখন বড্ড মানে একা লাগতো, মায়ের কোল ছেড়ে এসে আর নিজে নিজেই মানে রান্না শেখা, নিজে নিজেই ঘর গোছানো, নিজে নিজেই সংসার করা। কারণ সেইভাবে শাশুড়ি মাকে পাইনি, পরে পেয়েছি। পরে যখন কলকাতায় আবার এসেছি তখন শাশুড়ি মাকে পেয়েছি, তখন ওনার কাছ থেকে শিখেছি।
কিন্তু একদম জীবনের শুরু যেটা 17 বছর বয়সে এবং খুব তাড়াতাড়ি মাও হই, সেটা কিন্তু সত্যি ভীষণ স্ট্রাগল লাইফ গেছে একটা। একদম মানে একা একাই বাচ্চা একা একাই সমস্ত কিছু করা। কিন্তু এই ভালোবাসাটা, এই যে কবিতার প্রতি ভালোবাসা, এই যে মানে অ্যাঙ্কারিং একটা ইনোভেটিভ ব্যাপার। তো এগুলোর মধ্যে বাচিক শিল্পের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা, এর মধ্যে কি করে রাখলেন? এর মধ্যে আসলে শিলং থেকে যখন কলকাতায় চলে এলাম, এবং ছোট্টবেলা থেকেই আবৃত্তি ভীষণ ভালোবাসতাম। আমার বাবা ভীষণ ভালো গান গাইতেন এবং আবৃত্তি করতেন। একটা সময় আমি গানও গাইতাম, কিন্তু বাবার হাত ধরে আমার পথ চলা। আমরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন। আমার ছোট ভাইও ভীষণ ভালো কিবোর্ড বাজায়, ভীষণ ভালো নাটক লেখে, আবৃত্তি করে, বড় ভাইও তাই। আমরা 3 ভাই বোনই ছোট্টবেলা থেকে সংস্কৃতির মধ্যেই থাকতাম। আর মা আমাদের নিয়ে যেতেন বিভিন্ন অনুষ্ঠানে, মানে বাতাবরণটাই এরকম। আমি যখন ক্লাস 3-4-এ পড়ি, আমি 4-এ পড়ি, আমার পরের ভাই 3-তে পড়ে, আমার ছোট ভাই 2-তে পড়ে, আমরা 3 ভাই বোনই একসাথে যেতাম। এইভাবে আমাদের মানে চলাটা শুরু। তারপরে 17 বছর বয়সে যখন এই স্বামীর সংসারে এলাম, তখন আমি তারপরে অন্য পেশাতে চলে গেছিলাম, শিক্ষিকা পেশাতে চলে গেছিলাম। কিন্তু সন্তানের জন্য সেটা আমাকে ছাড়তে হলো, কারণ সন্তানকে কে দেখবে? আমি যদি স্কুল টিচারি করতে যাই, তো আমার সন্তানকে কে দেখাশোনার কেউ থাকে না। তখন আমি বাড়িতে বসেই আবার শুরু করলাম, কারণ আমাকে তো বাঁচতে হবে। আর একমাত্র দেখেছি সংস্কৃতি জগতে মানুষকে খুব মনের সবুজ অংশটা করে দেয়। তাই সন্তানকেও মানুষ করলাম, ওকেও লালন পালন করে বড়, মানে নিজের ভেতরটাকেও বড় করলেন। আসলে আমরা তো উদ্বুদ্ধ করি মানুষকে নিজেদের ভেতরটা দিয়ে, অন্তর দিয়ে। তো এই সেই ভালোবাসা থেকে আজ এইখানে পর্যন্ত, মানে ওই যে ভালোবাসা ছেলেকে মানুষ করা, তার মধ্যে আপনি ভালোবেসে করছেন, তার থেকে এই এখন পর্যন্ত আসাটা আপনার কি রকম ছিল? সবটাই কি খুব কুসুমাস্তীর্ণ নাকি? একদমই নয়, সেটা হয় না। আমাদের সমাজে আমরা তো মধ্যবিত্ত ঘরে বিলং করি। মধ্যবিত্ত ঘরে কিন্তু ভীষণ বাধা সম্মুখীন হতে হয়, বিশেষ করে ভীষণ ভাবে সম্মুখীন হতে হয়। না, তুমি সন্তানই পালন করবে, তুমি হাজবেন্ড যখন আসবে তাকে সন্ধ্যেবেলা চা দেওয়া, টিফিন দেওয়া, কেন তুমি ঘর থেকে বেরিয়ে যাবে, কেন তুমি কবিতা অনুষ্ঠানে যাবে, আবৃত্তির অনুষ্ঠানে যাবে, বা এখানে অ্যাঙ্কারিং করতে যাবে, বা এখানে নাচের স্কুল করতে যাবে। তা প্রচুর সেটা আমি সম্মুখীন হয়েছি। বাড়ির থেকে হয়েছি, মানে আমার স্বামী ছেলে আমাকে সময় দিয়েছেন, কিন্তু আদার্স যেগুলো আমরা যৌথ পরিবার ছিলাম, বাড়ির যৌথ পরিবার ছিল, সেখান থেকে আমি অনেক বাধা পেয়েছি। সমাজেরও অনেক বাধা এসেছে। যদি অনুষ্ঠান করে একটা অনুষ্ঠানে গিয়ে 6:30-7টাতেই মঞ্চ পাওয়া যায় না, অনেক সময় মঞ্চটা হয়তো পেতে পেতে 8টা 8:30 হলো, তারপরে শৈশাবুত করে, তারপরে সাম্মানিক নিয়ে, পেমেন্টটা নিয়ে আসবো, সেটা যখন রাত্রি 10টা 10:30 হয়েছে, তখন অনেকে অনেক কুমন্তব্য করেছে। হ্যাঁ, তা সেইগুলো সব কাটিয়ে আজ উঠেছি। কিন্তু আজ আর মানুষ কিন্তু সেটা করে না। আজ কিন্তু অনেকেই ঝর্ণা বাড়ই আমার আত্মীয়, ঝর্ণা বাড়ই ভালোবাসে, গর্ববোধ করে। এখানেই আপনার সাফল্য, এখানেই একদম। আপনার কি মনে হয় যে চরম সাফল্য আর চরম ব্যর্থতা বলে কোনো কথা হয়? একদম আছে, অবশ্যই। আপনার কাছে এটা চরম সাফল্য মনে হয়েছে। আর চরম ব্যর্থতা বলতে আপনি কি বোঝেন? মানে আপনার কাছে সংজ্ঞাটা কি চরম ব্যর্থতা? মানে যেটা হচ্ছে, আমার রিসেন্টের একটি ঘটনা তোমাদের বলি। যেটা হয়েছে জাস্ট এই 4-5 মাস হলো, আমি একদিন সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে আমার এই ফিমার বোন বেলুটা ভেঙে যায়, পড়ে যাই আমি। পড়ে গিয়ে ভেঙে যায়। তখন সত্যি মানে এত কষ্ট হয়েছে, এত ডিপ্রেশনে চলে গেছিলাম।
25 মে কাজী নজরুলের জন্মদিনে আমার এই ঘটনাটা ঘটে। সেদিনও আমার অনুষ্ঠান ছিল, প্রচুর অনুষ্ঠান ছিল, এবং আমরা তো বাঁচি মানে এই অনুষ্ঠান নিয়ে, মানে সপ্তাহে আমাদের 3-4টে করে অনুষ্ঠান থাকে, এবং সেটা খুব ভালো লাগে। যার যে তাড়াতাড়ি করে সংসারে কাজকর্ম করে সবাইকে দেখে শুনে আবার নিজে প্র্যাকটিস করা, তারপরে অনুষ্ঠানে যাওয়া, এটা একটা বিশাল ভালো লাগা। হ্যাঁ, উত্তেজক ব্যাপার, এবং খুব বিজি থাকি, লাইফটা যেন কোথায় যে চলে যাচ্ছে আস্তে আস্তে আমি বুঝতেই পারি না। কিন্তু যখন আমার পাটা ভেঙে আমি একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেলাম, তখন এতটাই আমার হতাশা এসে গেছিল মনে, যে আমি মনে হয় আর কিছু করতে পারবো না, আমার জীবন মনে হয় এখানেই শেষ হয়ে গেল বা থেমে গেল হয়তো। খুব ব্যর্থতা মানে তখন মানে এসেছিল। কিন্তু আমার এই শিল্পী বন্ধুরা যারা সমস্ত আমাকে ভীষণ ভালোবাসে, তারাই কিন্তু আমাকে ভীষণভাবে মনে জোর দিয়েছে। এবং বহু মানুষও, অনেক মানুষও আবার কুমন্তব্য করেছে যে হয়তো এটা পাপের ফল, এই কথাটাও কিন্তু শুনেছি, শুনতে হয়েছে যে এটা পাপের ফল। তা খুব কষ্ট পেয়েছি, কিন্তু মনের জোরে এবং আমার ছেলেরই মানে স্যার অর্ণব কর্মকার, ওনার মানে হাতের জাদুতে মানে আমি সত্যি আবার, আর ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, আমার স্বামী, আমার ছেলের ভালোবাসা, এবং আমার ভাই সবার মানে এত সাহায্য করেছে আমার স্বামী আর আমার ছেলে, আমাকে এত সাহায্য করেছে, মানে আমি ওদের কাছে ঋণী হয়ে গেছি। আমি আবার উঠে দাঁড়িয়েছি, এখন তো একদম প্রচন্ড ভাবেই আবার ফুল অফ এনার্জি নিয়ে কাজ করছি একদম। আচ্ছা, আপনার কাছে পাপ পুণ্যটা ঠিক কেমন, মানে সত্যি কি মনে হয় যে পাপ বলে কিছু হয় বা পুণ্য বলে কিছু হয়, মানে আপেক্ষিক না কথাগুলো? যেমন কেউ চুরি করছে, তো আমরা ভাবছি সে পাপ করছে, বাট তার কাছে যুক্তি আছে, আমি আমার সংসার চালানোর জন্য চুরি করেছি, এরকম। মানে আপনার কাছে পাপ পুণ্যটা কিরকম মনে হয়, যে আছে সত্যিকারের পাপ? মানে এক এক সময় কিন্তু মনে হয় যারা পাপ করছে তারাই দেখছি ভীষণ ভালো থাকছে না। সেইখানে আমার প্রশ্নটা যে আপনার কাছে কি মনে হয় পাপ পুণ্যটা আপনার কাছে কেমন ভাবে ধরা দিয়েছে? না, আমি তো ভাবি পাপ পুণ্য আছে, কারণ ভালো কাজ করলে তার কিন্তু ভালো ফল পাওয়া যায়। এক্ষুনি বললেন কিন্তু যে দেখা যাচ্ছে যারা খারাপ কাজ করছে তারা ভালো আছে, সেটা ভালোটা কেমন? সেই ভালোটা কিন্তু খুব সাময়িক। আমি যেমন ভাবি যে আমি সবসময় ইউনিভার্সকে প্রত্যেকদিন সকালে উঠে অন্তত 100 বার ইউনিভার্সকে থ্যাঙ্কস দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি বেঁচে আছি, মানে এটাই আমার কাছে অনেকটা। না বেঁচে থাকলে তো কিচ্ছু না, কোনোটাই কিচ্ছু না। আর আমি মরে গেলে কিছু কি থেমে যাবে? তাও যাবে না, কখনো সব চলবে, বাট আমাকে বাঁচিয়ে রেখো, এটাই হচ্ছে আমার কথা। আমারও যেটা মনে হয়েছিল যে এই যে আমার যখন পাটা ভেঙে গেল, তখন আমি ভাবতাম যে আমি তো এত মানুষের উপকার করি, আমি কারোর সাথে বাজে মানে বিহেভ করি না, কারোর চোখের জল ফেলি না, মানে আমার খুব কষ্ট হয় কাউকে যদি আমি চোখের জল ফেলে দিই, আমি মানে সারা রাত ঘুমোতে পারি না, আমার এত রিগ্রেট হয়। তাহলে কেন ঈশ্বর আমাকে এটা দিল? খুব হতাশার মধ্যে চলে গেছিলাম। কিন্তু আমি যখন দেখলাম 1.5 মাসের মধ্যে, যেটা অনেক মানুষ বলেছে 6 মাস লেগে যাবে, অনেক টাইম লাগবে, তোমার ইয়ে হয়ে গেল, কিন্তু আমি যখন 1.5 মাসের মধ্যে আবার উঠে দাঁড়ালাম, তখন কিন্তু আমি ঈশ্বরকে সত্যি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে ঈশ্বর আছেন। হয়তো সকলের এই ভালোবাসা আর সকলের আশীর্বাদটা পেয়েই আমি কিন্তু আজকে উঠে দাঁড়িয়েছি। আর আমার মনে হয় এটাই পুণ্য পাপ বা পাপ পুণ্য যাই বলা হোক, সেটাই হবে হয়তো। একদমই তাই। আর আপনার হবিও এটাই, মানে নেশা বলতে আলাদা কিছু নেই যে অন্য আর কিছু করি? না, একদমই না। আমার কবিতার মধ্যে দিয়েই আমি ঈশ্বরকে পাই, কবিতাই আমার বন্ধু, কবিতাই আমার প্রেমিক, কবিতাই আমার স্বামী, কবিতাই আমার সন্তান, কবিতা আমার সমাজ, কবিতা আমার সংসার এবং সম্মান একদম। মানে কবিতা দিয়েই, কবিতা ছাড়া আমি বাঁচতেই পারবো না, আমার জীবনের অক্সিজেন একদম। এভাবেই মানে বাড়ে মানুষের
ভেতরের ভালোটা বেরোয়, মানুষ ঋদ্ধ হয়। এই যে যেমন আমি আপনার সাথে কথা বলছি বা আপনার কথা অন্যকে জানাচ্ছি, এটাও তো একরকম মানুষকে ঋদ্ধ করবে যে এভাবেও ভালো বাঁচা থাকা যায়, যায়, ভালো বাঁচা থাকা যায়, যায়, হ্যাঁ। মানে কোনো খারাপ কাজ না করেও এভাবে বিখ্যাত হওয়া যায়। বা আমরা আমরা যাকে বিখ্যাত ভাবি সেটা হয়তো লোকটা জানা, কিন্তু আমার কাছে তো আমি বিখ্যাত, আমার ভালো জিনিসটা, আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে করছি। আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কোথাও গিয়ে কোনো অসম্মান পেয়েছি, যে এখানে আমার মনে হয়েছে এখানটা আমি না আসলে ভালো হতো? হ্যাঁ, সেটা অনেকবার এই ব্যাপারগুলো এসেছে, কিন্তু আমি চেষ্টা করেছি তাকে বুঝিয়ে দেবার যে মানুষকে অবহেলা করো না, অবহেলা করো না। কারণ সে হয়তো আমাকে অবহেলা করেছে, কিন্তু আমি তাকে আরো ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। তাকে আমি দেখছি যে সে আমাকে ইগনোর করছে, কিন্তু তাকে না আমি ফার্স্ট দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন বারবার ভালোবেসেছি এবং বারবার তার বিপদের সময় আমি এগিয়ে গেছি। তখন কিন্তু সে বুঝতে পেরেছে, এরকম ঘটনা আমার জীবনে অনেক হয়েছে, তখন সে বুঝতে পেরেছে যে না, ঝর্ণা তো সত্যি খুব সততা দিয়ে আর কি আমি তাকে এইভাবে অপমান করছি। আমি একটা ছোট্ট ঘটনা বলি, যেরকম অনেককেই হয়েছে, আমি অনুষ্ঠান দিচ্ছি, সে কিন্তু সেই অনুষ্ঠান করছে, কৃতজ্ঞতাও রাখছে না এবং সেখানে গিয়ে আমার সম্পর্কে কিছু বলছে, এই ধরনেরও করছে। তারপরেও অনেকে বলেছে কেন তাকে তুমি অনুষ্ঠান দিচ্ছ? না, আমি তাকে আরো অনুষ্ঠান দিয়েছি যে তুমি করো। তখন সে বাধ্য হয়েছে বলতে যে আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। এটাই তার শিক্ষা। হ্যাঁ, তার কাছ থেকে যদি আমি ছেড়ে চলে আসতাম, তাহলে কিন্তু এই ভুলগুলো প্রতিটা মানুষের ক্ষেত্রেই সে করতো না। তাহলে ভুলগুলো করতো না। আবার আরেকটা ব্যাপারও যে তাহলে আপনি আরো কোনো একটা জায়গায় সমান হয়ে যেতাম, কোনো ডিফারেন্স থাকতো না। আপনি আমার হাত ভেঙে দিলেন, আমি আপনার মাথা ফাটিয়ে দিলাম, দুজনেই সমান, আমরা কেউ আলাদা কিছু নই। তো এভাবে ভালোবাসা দিয়ে, বা আমি যেমন ভাবি যে কেউ যদি আমাকে নিয়ে ইরিটেট হয়, তো তার কাছ থেকে সরে আসার থেকে তাকে আরো কাছে টানাটা একদম বেটার, তাতে ট্রিটমেন্টটা ভালো হয়, সে আরো ভালো করে বুঝতে পারে যে এটা হলো সেটা হলো। আমার ভাবনার সাথে এইখানটা আপনার মিলল যে আমরা একই রকম ভাবনার মানুষ বলেও হয়তো, কারণ ওই অন্য যাদের কাছ থেকে শুনি, আমি আগেই বলেছি যে আমাদের কাছে সেলিব্রিটি বলতে অন্যরকম, যারা সমাজকে কিছু দিচ্ছেন, যাদের দ্বারা সমাজ কিছু উপকার পাচ্ছে। তো আপনার কিভাবে মনে হয় যে সমাজের ভালো হবে, সমাজকে ভালো করতে গেলে কিরকম ভাবে সেই উপকারটা সমাজকে দিতে হবে? আমি তো এইভাবেই করি যে সমাজের সকল মানুষের, আমার কাছে যারা আবৃত্তি শিখতে আসে বা এসেছে, এরকম একটি ঘটনা বলি। আমার এই বাড়ির যে সামনের রাস্তাটা দেখলে, ওইখান থেকেই একজন ভদ্রমহিলা, সে বাড়িতে ভীষণভাবে অত্যাচারিত হয়ে সে আমাদের এই ব্রেসওয়ে স্টেশনে নিজেকে ওই ট্রেনের মানে বডি দেবার জন্য যাচ্ছিল, সুইসাইড করার জন্য যাচ্ছিল। আজ থেকে এটা একটি সত্য ঘটনা, আজ থেকে এটা 5-6 বছর আগেকার ঘটনা বলছি। তা সেদিন ভীষণভাবে শীত পড়েছে, অন্ধকার রাতে, হঠাৎ রাত্রি 10:30টার সময় আমার বাড়ির কলিং বেল বাজলো। তখন সে দেখছি পুরো উদ্দাম, মানে মাতালের মতো, চুল টুল এলোমেলো, মানে তাকে যে কেউ মেরেছে, সে যে খুব ভাবে অত্যাচারিত হয়েছে পুরো বোঝা যাচ্ছে। সে আমাকে জড়িয়ে ধরে ভীষণভাবে কাঁদলো যে দিদি তুমি আমাকে বাঁচাও। তারপরে সে আমাকে সমস্ত কিছু ঘটনা বলল। বলার পরে তাকে আমি ওই রাত্রি 10টা থেকে রাত্রি 12:30 1টা পর্যন্ত কনভিন্স করলাম বিভিন্ন ভাবে যে তোমাকে বাঁচতেই হবে এবং তুমি একটা নিজের জগৎ করবে, তুমি নিজের নামে পরিচিত পাবে, এইভাবে বাঁচো। তোমাকে যারা ইগনোর করছে, অবহেলা করছে, তারাই একদিন তোমাকেই করবে। এইভাবে অনেক ওকে মনে সাহস জোগালাম। সেই রাত্রির বেলা ও 12:30 1টায় বাড়ি ফিরে গেল। আজ সে কবিতা লেখে,
ভীষণ সুন্দর কবিতা লেখে, আমার কাছে আবৃত্তি শিখতে আসে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন অনুষ্ঠানে সে আবৃত্তি করে। সে নতুনভাবে বেঁচেছে এবং তার পরে তার হাজবেন্ড এবং সে বলল ওকে আমি ফিরে পেতাম না। তারপরে বেশ কিছুদিন পরে সেই ভদ্রমহিলার স্বামী এবং ভদ্রমহিলা এসে আমার কাছে একটি শাড়ি নিয়ে মিষ্টি নিয়ে আমার বাড়িতে এলো। যে তখন ওনার স্বামী বলল যে সেদিন আপনি যদি ওকে না বোঝাতেন আজ হয়তো আমি বউকে পেতাম না। দুজনেই আমরা ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে গেছিলাম, ভীষণভাবে আমাদের ঝগড়া, কিন্তু বিপদ তো এইভাবেই আসে না, আসলে রাগটাও তো। হ্যাঁ, কিন্তু সে এখন কবি কবি বলে পরিচিতি পেয়েছে এবং আবৃত্তিকার বলে পরিচিতি পেয়েছে। আজ 6-7 বছর ধরে সে আমার কাছে আবৃত্তি শিখছে। তাই আমি মনে করি যে তুমি যেটা বললে না যে সমাজে কিভাবে উপকার করব, আমার মনে হয় যে এইভাবেই যদি একটু একটু করে সবাই মিলে করা যায়। আমি হয়তো নেতা নই, আমার কাছে অনেক পয়সা নেই বা অনেক কিছু নেই, কিন্তু এইভাবে বলতে পারি, বোঝাতে পারি, তারপরে আমার এই কবিতার জগতে নিয়ে আসতে পারি, আবৃত্তির জগতে আনতে পারি। তারা এখন নিজে দুটো পয়সাও আর্ন করছে। হ্যাঁ, সে এইটাই আমার মনে হয় চরম সাফল্য। এটা একটা মানে সাফল্যের একটা এক্সাম্পল। এবং যখন আমি মঞ্চে আবৃত্তি করতে যাই, আমি প্রতিটা মঞ্চে, সেটা জেলায় যখন যাই বা আমি বাংলাদেশে অনেকবার গেছি, বাংলাদেশে আমি 9 থেকে 10 বার অনুষ্ঠান করতে গেছি। বাংলাদেশে গিয়েও আমাদের এপার বাংলা ওপার বাংলা আমরা যে এক, আমাদের শুধুমাত্র কাঁটাতারে এক বেড়া রয়েছে। আমি সেখানে গিয়েও এই যে সাম্প্রদায়িকের ব্যাপারটা, আমি সব সময় সেই ধরনেরই কবিতা করি, আবৃত্তি করি, যাতে মানুষকে কিছু হ্যাঁ মানুষকে একটু মেসেজ দিয়ে আসতে পারি, যাতে যেখানেই যাই সেখানে গিয়ে সেই ধরনেরই কবিতা করি। আরেকটি ঘটনা বলি, সেটাও আমার জীবনের একটা চরম প্রাপ্তি। ওটা আমি একবার কাটোয়াতে অনুষ্ঠান করতে গেছিলাম। তা সেখানে শুভ দাশগুপ্তের জন্মদিন কবিতাটি আবৃত্তি করেছিলাম। হ্যাঁ, যে বৃদ্ধাশ্রমে যে মাকে রেখে আসে। তা যখন আমি অনুষ্ঠান করে মঞ্চ থেকে অনেক কবিতাই করেছিলাম, কিন্তু তার মধ্যে আমি শুভ দাশগুপ্তের জন্মদিন কবিতাটি আবৃত্তি করেছিলাম। যখন আমি মঞ্চ থেকে নামছি, সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ একটি ছেলে এসে আমার পা ধরে আর বলে, ম্যাম আপনি আমাকে বড় শিক্ষা দিয়েছেন, কালই আমি আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসব। এবং ওনার ওয়াইফকে দেখিয়ে বলল, ওর জন্যই আমি মাকে দিয়ে এসেছি। এবং সেই ভদ্র মহিলা এখনো আমার সাথে যোগাযোগ আছে। ভদ্রমহিলার নাম হচ্ছে কণিকা মণ্ডল। আমি ওনাকে মাসিমা বলে ডাকি। এইটা যদি প্রকাশিত হয়, মাসিমাকে অবশ্যই বলবো শোনাতে। সেই কণিকা মণ্ডল এখন কিন্তু সেই কাটোয়াতে ওনার ছেলের বাড়িতে ভালোভাবে আছেন। এগুলোই সমাজের কাজ। এটা আমার আবৃত্তির মাধ্যমে একজন বৃদ্ধা মাকে তার ছেলে যে নিয়ে এসেছে, আমি ঈশ্বরের কাছে বলি এটা আমার চরম প্রাপ্তি একদম। এভাবেই আস্তে আস্তে করে আপনি নিশ্চয়ই আরো এগোবেন, এটা আমাদের চাওয়া থাকলো। আর আপনার এই যে এই সময়টা, মানে যেই টাইমে ছোটবেলাটা কাটিয়েছেন, সেই সময় আর এই সময় দুটোর মধ্যে ফার ডিফারেন্স। তো কোন সময়টা আপনার ভালো লাগে, মানে কোন সময়টা ধরা আছে আপনার মনের মধ্যে, বুকের মধ্যে? দেখুন, শৈশব তো সব সময় আমাদের সারা জীবন চলা, কিন্তু কোন সময়টা আপনার ধরা আছে? শৈশবটা তো একদম, ওটা তো আমাদের জ্ঞানের বাইরের সময়, কিন্তু তারপরে জ্ঞান হওয়ার পর থেকে এই সময় পর্যন্ত কোন সময়টা আপনাকে ভীষণভাবে মানে ব্যথাই দিয়েছে বা আলোড়িত করেছে কিংবা আনন্দ দিয়েছে, সেটা কোন সময়? হ্যাঁ, একদম প্রথম যখন আমি মা হলাম, সেটা ভীষণ একটা আনন্দের, একটা ভীষণভাবে আনন্দের, সেই সময়টা খুব আনন্দের। আর ভীষণভাবে লক্ষ্য ছিল যে আমার সন্তানকে
একটু একটু 10-এর মধ্যে একজন করব, এই লক্ষ্যে ভীষণ বেঁচেছিলাম। আজ সত্যি আমি সেই সফলতা অর্জন করেছি। আমার সন্তান ভীষণ, তার ফিলিংস খুব, মানে আজ থাকলে আপনাদের সাথে আলাপ করিয়ে দিতাম। ভীষণ মানে মা বাবার প্রতি খুব ফিলিংস, সকল মানুষদের প্রতি। হসপিটালে এত ডিউটি করে এসে বা করোনার সময় প্রচুর করোনা পেশেন্ট করে এসেও পাড়ার সমস্ত মানুষদেরও দেখেছে, ওকে কখনো দেখি না মানে বিরক্ত হতে। যে 24 ঘন্টা ডিউটি করে আসে, তারপরেও একই রকম যত পেশেন্টই বাড়িতে আসুক না কেন, ও কিন্তু কখনো বিরক্ত হয় না। এইটা আমার একটা ভীষণ ভালো লাগে। যে আর ওকে আমি সেইভাবেই বলি যে, আর এখানে পাড়ার যে সকল পেশেন্টদের দেখে আমি পয়সা নিতে বারণ করি, কারণ ঈশ্বর যেটুকু দিয়েছেন যথেষ্ট, আর দরকার নেই। আর এই সময়ের জীবনটাও আমার খুব ভালো লাগে যে আজকে আমি সন্তানকে মানুষ করেছি, একটা জায়গায় পৌঁছে দিয়েছি। যৌথ পরিবার ছিল, সবার দেখাশোনা করেছি, আমার শাশুড়ি মা দেখাশোনা করেছি, আমার মাকে দেখেছি, ভাইদের দেখেছি, বা আমার সমস্ত পরিবারের লোকজনদের দেখে আজ আমি নিজেই কবিতার মধ্যে একদম প্রবেশ করে গেছি। তাই ভালো লাগে এটা, যে কেউ বলতে পারবে না যে ঝর্ণা এটা করেনি বা এটা না করে ও নিজেকে নিয়েই ব্যস্ত, এই কথাটা বলতে পারবে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করেন? ও হচ্ছে কলকাতা দূরদর্শনের ইঞ্জিনিয়ার। আচ্ছা, আপনি কি ওই ইঞ্জিনিয়ারের ওয়াইফ বলে গর্ববোধ করেন, না আপনার বাবা কি ছিলেন? আমার বাবা ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করতেন। মানে ওই বাবার মেয়ে বলে মানে গর্ববোধ করেন, কোনটা দুটো? না, আমি কলকাতা দূরদর্শনের ইঞ্জিনিয়ারের বউ, এটা আমার মনে কখনো কোনোদিনও আসেনি। আজ ডাক্তারের মা, সেটাও আমার কখনো মনে আসেনি। বা ক্যালকাটা পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়ার নরেশ ধরের মেয়ে, সেটা নিয়েও আসেনি। কিন্তু আজ আমি একজন আবৃত্তিকার, ঝর্ণা বারোই, একজন বাচিক শিল্পী, এইটা নিয়েই আমার পরিচিতি, আর এটাকে নিয়ে আমি গর্ববোধ করি। একদম খুব ভালো লাগলো। আর আপনার মানে আপনার খাবার হ্যাবিট কি, ভেজ না নন ভেজ? যা পাই তাই খাই, যখন যেটা জোটে তাই খেয়ে নিই, তবে ভেজটা বেশি পছন্দ করি। আর বেড়াতে গেছেন দূরে কোথাও, মানে ওটা কি হবি আছে যে বেড়াতে? হ্যাঁ, বেড়াতে আমরা ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আমার ছেলেও প্রচন্ড ভালোবাসে। ও আবার ওই সমস্ত ট্রাভেল অ্যান্ড ট্যুর বলে একটা ওর একটা ইয়ে আছে, মানে একটা অ্যাপ আছে, সেটা করে। এবং ঘুরতে ভীষণ ভালোবাসি। ঘুরতে বেরোলে আমার মনে হয় আই অ্যাম 16 years old। একদম মানে আমার আর তখন মনেই হয় না যে আমার বয়স বাড়ছে বা কিছু। আমি মনে করি একদম 16 বছরের একজন আমি যুবতী, একদম বাচ্চাদের মতো করে পুরো পৃথিবীটাকে বা প্রকৃতিকে পুরো নিংড়ে নি, তার রূপটাকে পুরো নিংড়ে নি একদম। মানে ইন্ডিয়ার বাইরে না ইন্ডিয়ার ভেতরে? না, ইন্ডিয়ার ভেতরে। ইন্ডিয়ার বাইরে বলতে শুধু বাংলাদেশ গেছি, আর ইন্ডিয়ার বাইরে কোথাও যাওয়া হয়নি। আর আপনার যে কটা চাওয়া আছে আরো, সেই চাওয়াগুলো কেমন রিলেটেড এইগুলোর সাথে? আপনি যে জীবন কাটাচ্ছেন তার সাথে রিলেটেড তো আপনার চাওয়াগুলো? একদম। হ্যাঁ, সেই চাওয়াগুলো যদি বলেন যে আপনার আর কি কি ইচ্ছা আছে এই মুহূর্তে? আমার সেইভাবে ইচ্ছা বলতে, আমার যে অনাথ ছেলে মেয়েগুলো আছে তাদেরকে যেন আমি পরিষেবাটা ঠিক করে দিয়ে যেতে পারি, এইটা আমার একটা চাওয়া আছে। বাড়ির আমার স্বামী, ছেলে, সবার জন্যে তাদেরও যেন আমি সেবাটা ঠিক করে দিতে পারি, এইটুকুই চাওয়া। বাবা মাকে হারিয়েছি, শাশুড়ি মাকেও হারিয়ে ফেলেছি, ওনারা আর কেউ নেই। ওনারা থাকলে ওনাদের সেবা করার আরো সুযোগ জন্য খুব চেষ্টা করতাম, তবে যতটা পেরেছি ভীষণভাবে আমি ওনাদের সেবা করেছি। আর কবিতাটাকে, আমার আবৃত্তিটাকে আরো মানে পরিস্ফুট করতে, আরো জোরদার করতে, আর আবৃত্তিটাকে একটা শিল্প হিসাবে, অনেকেই আছেন এখনো আবৃত্তিটাকে সেইভাবে শিল্প হিসাবে অনেক জায়গায় অনেকে এগিয়ে এসেছে। কারণ আমার কাছ থেকে হাওড়ার শালকিয়া থেকে, বাঁশদ্রোণী থেকে ওরা যায়, মানে তার মানে ইচ্ছা আছে বলেই তো।
তবে এটা ঠিকই, আবৃত্তি এখন কিন্তু প্রতিটা ঘরে ঘরে ছেলে মেয়েরা আবৃত্তিটা করছে। শিখছে। আমার মূলত মানে উচ্চারণের সাথে আবৃত্তিটা তো ভীষণভাবে মানে যুক্ত, কানেক্টেড। তো সেই কারণে আপনার মনে হয় না যে সকলকে সেই জায়গাটা শেখাই যে একদম একদম উচ্চারণটা সেটাই। কোন উচ্চারণটা জিভটা ঠিক ঠিক কোনখানে লাগবে ঠিক ওইটাই, মানে সেটাই চাই যে এই আবৃত্তিটাকে আরো বেশি প্রসার করতে চাই ছেলে মেয়েদের মধ্যে দিয়ে।